নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তের অনুষ্ঠান হেলথলাইন। হেলথলাইন সুস্থ থাকার কথা বলে। আসলে আমরা বহু সময় দেখতে পাই যে বিশেষ করে যখন ঋতুর পরিবর্তন ঘটছে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, সেই সময় আমাদের শরীরে নানা রকম সমস্যা চলে আসে। এই যেমন ধরুন না, এখন কিন্তু গরম কাটিয়ে আমরা এই শীত পড়তে শুরু করেছে, কখনো একটু বেশি কখনো একটু কম। শীতের আমেজটা আমরা পাচ্ছি, পাশাপাশি বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। বেশিরভাগ মানুষ কাশি, সর্দি রয়েছে, বিভিন্ন রকম ফিভার আসছে। এই সময় মানুষ বুঝতে পারছে না, হঠাৎ করে মনে হচ্ছে গাটা একটু ম্যাজ ম্যাজ করছে, বলছে দেখ তো হাত দিয়ে একটু টেম্পারেচারটা বেশি হয়ে গেছে কিনা, অর্থাৎ কিনা জ্বর আসছে। এই যে জ্বর, সর্দি, কাশি শীতকাল এলে এটা কমন ব্যাপার, প্রত্যেকেই আমরা ফেস করি কখনো না কখনো, কোনো না কোনো ভাবে। কিন্তু কেন হচ্ছে এই কারণ কিন্তু জানি না। আমরা নিজেদেরকে কতটা প্রোটেক্ট করতে পারি সেটাও জানা নেই। শুধু কি তাই, বিভিন্ন বাড়িতে রয়েছে অ্যাজমার বহু মানুষ, শ্বাসকষ্ট যাদের রয়েছে ভীষণভাবে, এবং যাদের সিওপিডি রয়েছে, তারা দেখা যাচ্ছে যে তাদের শ্বাস নিতে এত কষ্ট হচ্ছে, একটা লম্বা শ্বাস নিতে তারা চেষ্টা করছেন কিন্তু শ্বাস নিতে পারছেন না। কি হচ্ছে? ইনহেলার, নিবুলাইজার, নানা রকম কিছু সাহায্য নিচ্ছেন, খুব কষ্ট পাচ্ছেন। এই সময়টাই বেশি করে সমস্যাটা বাড়ছে। কেন হচ্ছে, আমরা তার জন্য কি কি করতে পারি, এই বিষয় নিয়ে আগে আমরা আজকে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় থাকছে শীতকালীন নানা রকম রোগ। এই বিষয়ে যিনি আমার সাথে আলোচনায় থাকবেন, স্টুডিও থেকে সরাসরি উপস্থিত রয়েছেন ডক্টর তপন কুমার বিশ্বাস, এমডি ডিএম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বেলেঘাটা আইডি অ্যান্ড বিজি হসপিটাল। প্রথমেই অনেক স্বাগত স্যার আপনাকে। নমস্কার। ঋতুর পরিবর্তন, হঠাৎ করে আমরা একটু শীত শীত বোধ অনুভব করতে পারছি। যারা বেসিক্যালি শীতকালটা ভালোবাসেন তারা কিন্তু এই সময়টা খুব ভালোভাবে উপভোগ করছেন, তারা চাইছেন শীত কবে আসবে। কিছু মানুষের ক্ষেত্রে শীতটা আবার একটা আতঙ্কের জায়গা। শীত আসা মানে নানা রকম সর্দি, কাশি থেকে শুরু করে শ্বাসকষ্ট, এগুলো বেড়ে যাওয়া। তো প্রথমেই আসি, বেসিক্যালি এগুলো কেন হয়? শীতকাল এলো মানে এই সমস্যাগুলো বেশি করে দেখা যায় কেন? দেখুন, আমরা প্রভাবিত হই এক্সটার্নাল এনভায়রনমেন্ট দিয়ে। তো এক্সটার্নাল এনভায়রনমেন্টের কতগুলো কম্পোনেন্ট আছে, তার ওয়ান অফ দ্য কম্পোনেন্ট হচ্ছে টেম্পারেচার, একটা আছে বায়ু প্রবাহ, একটা বাতাসের জলীয় বাষ্প। এই যে এখন সূর্যের যে দক্ষিণায়ন হচ্ছে, মানে সূর্যটা দক্ষিণ মেরুর দিকে কিছুটা ঝুঁকে যাওয়ার জন্য উত্তর মেরু থেকে সূর্যের ডিস্টেন্সটা বাড়ছে। আমরা যেহেতু নর্থ হেমিস্ফিয়ার মানে উত্তর গোলার্ধে বাস করার জন্য আমাদের এই নর্থ হেমিস্ফিয়ারে এই সময় ঠান্ডা পড়ে। তো এই ঠান্ডার জন্য কতগুলো এনভায়রনমেন্টাল চেঞ্জ হয়। একটা হচ্ছে, দেখুন, এতদিন বায়ু প্রবাহ হতো দক্ষিণ দিক থেকে বা দক্ষিণ পশ্চিম দিক থেকে, সেখানে সমুদ্রের উপর দিয়ে বাতাস প্রবাহিত হয়ে আমাদের কাছে আসতো, অনেকটা পিওর বাতাস, কিছু জলীয় বাষ্প থাকতো। এখন বায়ু প্রবাহ কিন্তু উত্তর দিক থেকে আসছে, মানে হিমালয়ের ওই দিক থেকে ঠান্ডা হাওয়া আসছে, সেখানে কিন্তু জলীয় বাষ্প থাকছে না। তার মানে বাতাসে আপেক্ষিক আর্দ্রতাটা কম। এই কমের জন্য আমাদের ইন্টারনাল সিস্টেমে কিছু চেঞ্জ হয়। এর একটা মোটামুটি রেঞ্জ আছে যে 30 থেকে 40% যদি আপেক্ষিক আর্দ্রতা বা হিউমিডিটি থাকে তাহলে আমাদের রেসপিরেটরি ট্র্যাকের জন্য খুবই ভালো। এর কম যদি হয়ে যায় রেসপিরেটরি ট্র্যাক ড্রাই হয়। তো এই যে কম্পোজিশন চেঞ্জ এটা বাতাসে, তারপরের পয়েন্টটা হচ্ছে এই সময় দেখবেন বৃষ্টিপাত একটু কম হচ্ছে, বাতাসে ধুলো বালি, বিভিন্ন কল কারখানা থেকে ধোঁয়া, ফ্যাক্টরি থেকে ধোঁয়া, এই ধোঁয়াটা বর্ষাকালে কি হয়, বাতাসের সাথে বা জলের সাথে মিশে মাটিতে এসে মিশে যায়। এই সময় কিন্তু এইটা মিশতে পারছে না, বৃষ্টি না হওয়ার কারণে ধুলো বালি, এই ধুলোর মধ্যে একটা বড় কম্পোনেন্ট থাকে মোল্ড, মানে এক ধরনের ফাঙ্গাস। তো এই বাতাসে বিশেষ করে ড্রাই ওয়েদারে এই মোল্ডের একটা গ্রোথ হয়, এবং এই গ্রোথ থাকার জন্য এটা বাতাসে ভেসে বেড়ায়। আর একটা পার্ট হচ্ছে
যে এই সময় কিছু ভাইরাসেরও গ্রোথ হয়। এই যে হিউমিডিটি চেঞ্জ বা টেম্পারেচার চেঞ্জ, এই যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট, আমাদের শ্বাসনালী দিয়ে আমরা বাতাস নিচ্ছি, এই বাতাসের মাধ্যমে আমাদের এই যে মোল্ড ঢুকছে, পলুটেড এয়ার ঢুকছে, হিউমিডিটি কম বা ড্রাই হচ্ছে। তো এই যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট, আমরা রেসপিরেটরির মাধ্যমে ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে কিছুটা কন্ট্রোল করছি। তো যখন এই ইন্টারনাল এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, তখনই আমাদের বডি বিভিন্নভাবে জানান দিচ্ছে। তো এই যে সিজন চেঞ্জ বা এই যে সূর্যের দক্ষিণ আয়ন বা টেম্পারেচার কিছুটা কম বা বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম, এই সমস্ত হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট। এক্সটার্নাল এনভায়রনমেন্ট যদি চেঞ্জ হয়, বডির ইন্টারনাল এনভায়রনমেন্ট চেঞ্জ হতে হবে। যারা ভালোভাবে এটাকে ট্যাকেল করতে পারছে, মানে তাদের খুব একটা অসুবিধা হচ্ছে না। যাদের এই ট্যাকেল করা মানে ব্যালেন্স করতে পারছে না, তাদেরই বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে। এই প্রসঙ্গেই জানতে চাই স্যার যে এই যে ব্যালেন্সের কথা বলছেন, রাইট, ইন্টারনাল একটা ওয়েদার চেঞ্জের বলছেন, বাইরে এক্সটার্নাল ওয়েদার, দুটোর মধ্যে সামঞ্জস্য যখন না থাকছে সমস্যা হচ্ছে বললেন যে। রাইট। এই যে শীতকাল, এই সময় মানুষ কি করবেন যাতে বাইরের পরিবেশের সাথে ভেতরের পরিবেশটাও ঠিক থাকে শরীরে, তাতে তারা সংক্রমণ, তাদের যে সংক্রমণজনিত যে সমস্যাগুলো কম হবে? এবার দেখুন, আমরা যদি এইখানে যে শীতকালীন রোগভেদি নিয়ে দুটো পাঠে ভাগ করি, একটা পাশ হচ্ছে নর্মাল পার্সন আর একটা হচ্ছে হাই রিস্ক পার্সন। হাই রিস্ক পার্সন মানে আমরা যেহেতু বললাম এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে মেইনলি এয়ার কম্পোজিশন চেঞ্জ, তো সেই গ্রুপটা হচ্ছে রেসপিরেটরি ডিজিজ যাদের আছে, যাদের অ্যাজমা আছে বা সিওপিডি আছে বা ব্রঙ্কাইটিস আছে, তো এই গ্রুপটাকে আমরা বলছি হাই রিস্ক। আর আদার যে একটা গ্রুপ, এই গ্রুপের বাইরে যে গ্রুপটা থাকছে সেটাকে বলছি আমরা নর্মাল গ্রুপ। এই নর্মাল গ্রুপের মধ্যে এই যে ওয়েদার চেঞ্জের যে মানে কম্পোজিশন, তা বডি অটোমেটিক্যালি সেই মানে এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে খাপ খাইয়ে নিতে পারে, মানে অ্যাডাপ্টেশন করে নেয়। তাদের অ্যাডাপটিভ পাওয়ারটা এটা বেশি। তো সেই জন্য এদের ক্ষেত্রে একটা মাইল্ড আকারে যদি ডিজিজ হয়, একটা মাইল্ড আকারে হয়। কিন্তু যে গ্রুপটা খুব হাই রিস্ক, যেমন সিওপিডি, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, এরা কিন্তু এই অ্যাডাপ্টেশন করতে পারে না। তো তাদের জন্য এই টাইমটা খুবই ভাইটাল, কারণ এই সময় একটু এই যে মানে সিজনাল চেঞ্জ তাদের ক্ষেত্রে বড় আকারে দেখা দেয়। তার মানে স্যার আপনি বলছেন হাই রিস্ক বলতে তারা পড়ছে যাদের অলরেডি একটা শ্বাসকষ্ট রয়েছে, তারা হাই রিস্কের মধ্যে পড়ছে। আচ্ছা, তো এই হাই রিস্কদের ক্ষেত্রে এই সময় নর্মাল পার্সনদের ক্ষেত্রে আলাদা কোনো প্রিকশন নেওয়ার দরকার নেই, কিন্তু যারা হাই রিস্ক আছে তাদের জন্য কিছু প্রিকশন, যেমন এই যে কোল্ড ওয়েদারের যে ধুলোবালির কণা বা শীতকালে কিছু ফুলের পরাগ বাতাসে ভেসে এটা বেড়ায়, তো সেই পরাগ বা এই যে বাতাসে যে মোল্ড মানে ফাঙ্গাস বা এই যে পলুটেড এয়ার, বিশেষ করে সকালবেলার দিকে বাতাসটা বেশি ভারী হয়, তো আকাশের থেকে ওই পার্টিকেলগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি আসে, মানে আপনার যে সারফেস এরিয়া সেইখানে এই কম্পোজিশনগুলো বেড়ে যায়। তো সেই পলুটেড এয়ার বা মোল্ডযুক্ত এয়ার আপনি যখন নিচ্ছেন, আপনার বডিতে ওটা ঢুকে যে রেসপিরেটরি ট্র্যাকের বিভিন্ন সিস্টেমটাকে ট্রিগার করছে। ট্রিগার মানে একটা স্টিমুলাস দেওয়া। যেহেতু আপনার আগের থেকে সিওপিডি, অ্যাজমা বা ব্রঙ্কাইটিস আছে, তাহলে আপনার ক্ষেত্রে এটা ওই পার্টিকেলগুলো রেসপিরেটরি ট্র্যাকে গায়ে গিয়ে আটকে যায় এবং বডি থেকে এক ধরনের রিয়াকশন হয়। সেই রিয়াকশনের জন্য আমাদের একটা ব্রঙ্কোস্পাজম হয়, মানে এয়ার যে পাইপ দিয়ে নিচ্ছি সেই পাইপের ডায়ামিটারটা সরু হয়ে যায় এবং কিছু সিক্রেশন হয় এবং কাফ হয়। তো এই যে কাফ এবং ব্রঙ্কো সিক্রেশন অ্যান্ড ইনফ্লামেশন, এইগুলো থেকে পেশেন্ট জোর করে নিচ্ছে কিন্তু ছাড়তে পারছে না, মানে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। এয়ার যেমন নেওয়ার দরকার আছে, তেমনি এয়ার এক্সপায়ার
করারও দরকার আছে। যদি এক্সপেল না হয় তাহলে বডি মানে লাংয়ের মধ্যে এয়ারটা জমে যাবে, নতুন এয়ার ঢুকবে না, পেশেন্টের শ্বাসকষ্ট টাইম টু টাইম বাড়বে, তখন বিভিন্ন ধরনের ইনহেলার নিয়েও কাজ হচ্ছে না, তখন নেবুলাইজেশন নিতে হবে এবং বাড়াবাড়ি হলে হসপিটালে অ্যাডমিশন। তো তাদের জন্য অ্যাডভাইস যে যাদের এই সমস্যা আছে তারা যদি একটা মাস্ক পরে বের হন, তাহলে এই যে বাতাসের মোল্ড বা ধুলোবালি বা পলুটেড এয়ার তাদের রেসপিরেটরি ট্র্যাকে যাচ্ছে না, একটা ছাঁকনির মতো কাজ করছে, তো তার থেকে তারা কিছুটা রেহাই পাবে। এবং কোল্ড ওয়েদার মানে শুধু ঠান্ডা ওয়েদার এবং পিউরিফাইড ওয়েদার যদি হয়, তাও যদি রেসপিরেটরি ট্র্যাকে যায়, তাহলে টেম্পারেচার চেঞ্জের জন্য এই যে একটা ব্রঙ্কোস্পাজম হয়। তো তাদের ক্ষেত্রে এই সময় বিশেষ করে সকালবেলা যদি বাড়ির বাইরে না যান, ইনডোরে যদি তারা থাকেন, কারণ ঘরের টেম্পারেচার আর বাইরের টেম্পারেচার অনেকটা পার্থক্য। ঘরের টেম্পারেচার সাধারণত 30 ডিগ্রি 32 ডিগ্রি থাকে, কিন্তু বাইরের টেম্পারেচার কখনো কখনো 17 18 এবং আরও যখন শীত পড়বে তখন 8-9-এর কাছাকাছি কোথাও কোথাও চলে যাবে। তো সেই কোল্ড ওয়েদার ডাইরেক্টলি স্টিমুলেট করার জন্য ব্রঙ্কোস্পাজম এবং তারপরে তার থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং হসপিটালে ভর্তি করে অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ধরনের স্টেরয়েড, নেবুলাইজেশন এইগুলো দিয়ে পেশেন্টকে সুস্থ করতে হয়। তো সেই তাদের ক্ষেত্রে যদি তারা শীতকালে এসি ব্যবহার করেন এবং কন্ট্রোল টেম্পারেচার মানে ওই 24-25 ডিগ্রি কমফোর্টেবল যদি থাকে, এবং এসিতে দুটো জিনিস হয়, একটা হচ্ছে ফিল্টার এয়ার আসে মানে বাতাসের ধুলোবালির কম্পোজিশন একটু কম থাকে এবং টেম্পারেচারটা রেগুলেট হয়। তো মাস্ক পরা, টেম্পারেচারটাকে ঘরের টেম্পারেচারকে রেগুলেট করা, সকালবেলা বাড়ির বাইরে না যাওয়া এবং তাদের বডিতে যদি কিছু ওয়ার্ম লিকুইড মানে গরম জল বা গরম চা বা গরম দুধ এইগুলো যদি খান, তাহলে বডির ইন্টারনাল টেম্পারেচারটা বেটার থাকবে এবং তারা এই একুট এক্সাজারবেশন বা একুট অ্যাটাক থেকে কিছুটা রেহাই পাবেন। সমস্যা হচ্ছে তখন যে এই সময়টা বাইরে বেরোলে যেমন মানুষের একটা ঠান্ডা লেগে হঠাৎ করে জ্বর আসতে পারে, সর্দি কাশি হতে পারে, প্যারালালি কিন্তু ফ্লু, বিভিন্ন রকম ইনফেকশন থেকে যেটা হচ্ছে তাতেও টেম্পারেচারটা একটু বেড়ে যেতে পারে। আবার দেখা যাচ্ছে কিছু মানুষ মানে অন্য অন্য নানা রকম সমস্যা হতে পারে, তার থেকেও কিন্তু ফিভারটা আসতে পারে। কিন্তু যেহেতু কোল্ড ওয়েদার এবং যারা অলরেডি ইনফেক্টেড বিভিন্ন কারণে অনেক ইমিউনিটি অনেক কমে রয়েছে, সহজে তারা আক্রান্ত হচ্ছেন, তাদের ক্ষেত্রেও বিভিন্ন এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, বেশি করে সর্দি কাশি জ্বর হচ্ছে। আলাদা করে চিনবেন কি করে মানুষ যে এটা ওয়েদার চেঞ্জের জন্য হলো, ঠান্ডার জন্য হলো, বা এটা কোনো ইনফেকশিয়াস কোনো কারণ থেকে হলো? দেখুন, এই ডিজিজগুলোকে আমরা যদি 3টে গ্রুপে ভাগ করি, একটা হচ্ছে কোল্ড অ্যালার্জি, মানে আপনার আগে কোনো সর্দি কাশি নেই, আপনার এই শীত পড়ার জন্য বা ঠান্ডা জল খাওয়ার জন্য বা সকালবেলা চান করার পরপরই আপনি দেখছেন যে আপনার মিউকাস সিক্রেশনটা বেড়ে গেছে, একটু হাসি হচ্ছে, আপনার কফ হচ্ছে, কিন্তু তার সাথে আপনার শারীরিক অন্য কোনো সমস্যা নেই, যেমন দুর্বলতা বা শ্বাসকষ্ট বা জ্বর, তাহলে এটা ধরে নেওয়া যায় কোল্ড অ্যালার্জি। আচ্ছা, এই একটা গ্রুপ। আর একটা আছে কমন কোল্ড, যেটা এক ধরনের ভাইরাস ইনফেকশন, মেইনলি রাইনো ভাইরাস বলে একটা ভাইরাস। শীতের দিনে এই ভাইরাসের বাড়ন্ত হয়। আমরা জানি যে ভাইরাস জ্বর এবং জীবের মধ্যবর্তী একটা বস্তু এনভায়রনমেন্ট চেঞ্জ হলে বা হিউম্যান বডির কন্টাকে এরা অ্যাক্টিভেট হয়। তো এই বাতাসে এই ভাইরাসটা এই এনভায়রনমেন্ট, এই যে টেম্পারেচার, এই যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা, এই কারণে এই ভাইরাসটা এই সময় এনভায়রনমেন্টে অনেক বেশি দেখা যায়। তো ওটা যখন শ্বাসনালীতে আমরা এয়ারের মাধ্যমে নেই, তখন ওরা অ্যাক্টিভেট হয়ে ওখানে ইনফেকশন হয়। তো এই কমন কোল্ড চেনার একমাত্র উপায় যে আপনার প্রথমে নাক দিয়ে জল পড়বে,
সেটা একটা নাকে হোক বা দুটো নাকে হোক, বা ন্যাজাল একটু কনজেশন ব্লকেজ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হ্যাঁ, একটু একটু কাশি বা সামান্য একটু গা টেম্পারেচার আপনার মনে হচ্ছে কিন্তু থার্মোমিটারে পাওয়া যাচ্ছে না, এবং 1-2 দিন পরে দেখলেন আপনার ঠিকঠাক হয়ে এটা গেল। তো এই যে এই গ্রুপটাকে আমরা বলি কমন কোল্ড। এবং ফ্লুটা এরই যদি আরেকটু সিভিয়ার ফর্ম হয়, ধরুন যে এর সাথে একটা টেম্পারেচার এলো, ভালো মতো একটা টেম্পারেচার, মানে 101 ডিগ্রি ফারেনহাইটের উপরে এরা জ্বর এলো, ম্যালেস মানে শরীরের প্রচন্ড উইকনেস, প্রচন্ড বডি এক, প্রচন্ড হেডেক। এই হেডেক, বডি এক, ফিভার, ম্যালেস এইগুলো যদি থাকে তাকে আমরা ইনফ্লুয়েঞ্জা বলি। ইনফ্লুয়েঞ্জার শর্ট ফর্ম হচ্ছে ফ্লু। তো একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, যেটা একটা ভাইরাস ইনফেকশন এবং এটা খুব সিভিয়ার একটা ইনফেকশন, কিছু কিছু লোকের জন্য খুবই মারাত্মক। আর একটা যেটা বললাম কমন কোল্ড, এটা অতটা মারাত্মক নয়, একটা মডারেট ফর্ম। আর একটা হচ্ছে কোল্ড অ্যালার্জি, মানে একটু সর্দি সেরকম নয় কিন্তু একটু কাশি, একটু মিউকাস, সেটা হচ্ছে কোল্ড অ্যালার্জি। মোটামুটি এই তিনটা শ্রেণী আমাদের বেশিরভাগ দেখা যায়। এরপরে যদি এই ভাইরাসটা লাংয়ের ভিতরে চলে যায়, স্পেশালি ইনফ্লুয়েঞ্জা বা রাইনো ভাইরাস, কমন কোল্ড হওয়ার পর একটা ব্যাকটেরিয়া ওর মধ্যে দিয়ে যদি ঢুকে যায়, তাহলে সেটা থেকে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, মানে এই যে সর্দি কাশি জ্বর, এর সাথে কি হবে, একটা স্পুটাম মানে কাপ প্রোডাকশন হবে। এই প্রথম তিনটেতে কিন্তু খুব একটা কাপ প্রোডাকশন হয় না, ড্রাই কাপ হয়। যদি স্পেকটোরেশন মানে স্পুটাম প্রোডাকশন হয়, তার সাথে হাঁটতে চলতে গেলে শ্বাসকষ্ট যদি হয়, তাহলে বোঝা যাবে যে এটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এবং সেই কন্ডিশনটা এলে ডাক্তারের পরামর্শ নেবেন এবং দরকার হলে হসপিটালে ভর্তি করার প্রয়োজন হবে। প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল করে বোঝার উপায় রয়েছে, আর সেই অনুযায়ী মানুষকেও ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, মানুষের পক্ষে দেখুন মানে এই মাইনিউট ডিফারেন্সটা বোঝা খুব টাফ হয় সাধারণ এটা লোকের পক্ষে। সবচাইতে বেটার হয় যদি আপনি কোনো ডাক্তারের কাছে যান, হ্যাঁ, একজন ভালো ক্লিনিশিয়ান আপনাকে সেইভাবে গাইড করবেন এবং তিনি যে মেডিসিন দেবেন সেটা ফলো করলে এটা বেটার। কিন্তু আপনার যদি দেখা যায় যে সর্দি কাশি জ্বর, স্পুটাম বেরোচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, বাথরুমে যেতে গেলে কষ্ট হচ্ছে, তাহলে অবশ্যই বাড়িতে না থেকে ডাক্তার বা হাসপাতালে যাবেন। এক্ষেত্রে জানতে চাই যে জ্বর, কমন কোল্ড থেকে যে জ্বরটা এলো, আপনি অবশ্য বললেন যে কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যায়। এই কিছুদিনটা ঠিক কতদিন জ্বরটা স্টে করলে মনে হবে যে না, এবার আমাকে ডাক্তারের কাছে যেতে হবে? দেখুন, যে কোনো একটা ভাইরাল ইনফেকশন, হ্যাঁ, হলে পারে তার অনেকগুলো স্টেজ আছে। প্রথম একটা ইনিশিয়াল স্টেজ, তারপর একটা ভাইরেমিয়া স্টেজ, একটা রিকভারি স্টেজ। তো সাধারণত 6 দিনের মানে 5 to 7 ডেজের একটা কোর্স। আচ্ছা, হ্যাঁ, এটার এক ধরনের ইনিশিয়ালি যখন একটু গা ম্যাচ করলো, তারপরে 2 দিন নাক দিয়ে জল পড়লো, তারপরে আস্তে আস্তে রিকভারি হলো। হ্যাঁ, তো এই রিকভারি ফেজ ডিপেন্ড করে ওই ব্যক্তির ইমিউনো স্ট্যাটাসটা কি আছে। যদি ভালো ইমিউনো স্ট্যাটাস থাকে তাহলে খুব তাড়াতাড়ি রিকভারি হবে। তো এই ইমিউনো এবং রেসপিরেটরি হেলথ মানে রেসপিরেটরি কোচা, মানে আমরা এই যে শ্বাস প্রশ্বাস নেই, এর মধ্যে যে পাইপের মধ্যে সরু সরু একটা হেয়ার লাইক সিলিয়া আছে। তো তাদের কাজ হচ্ছে এই মিউকাসটাকে বাইরে বের করা, মানে লাং থেকে এনে গলায় আনবে, গলায় গেলে আপনার কাশি আসবে, আপনি কাপ আউটের সাথে সেই ব্যাকটেরিয়া, মিউকাস বা ভাইরাস বের রাখি দিলে। তো এই মিউকোসিলিয়ারি অ্যাক্টিভিটি ডিপেন্ড করে 3-4টা ফ্যাক্টরের উপর। মানে একটা ফ্যাক্টর হচ্ছে যে হাইড্রেশন। এই শীতের দিনে বিশেষ করে যদি হিউমিডিটি 30%-এর নিচে চলে যায়, তো আমাদের রেসপিরেটরি ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে গেলে ওই মিউকোসিলিয়ারি অ্যাক্টিভিটিটা কম হয়। তো তার জন্য আমাদের ওই কাপ আউট হতে পারে না, ওই ভাইরাসটা বা ব্যাকটেরিয়াটা ওখানেই লেগে থাকে, আস্তে আস্তে ওটা রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে দিয়ে টিস্যুতে ঢুকে যায় এবং আলটিমেটলি ব্লাডে যায়। তো এই একটা হচ্ছে। আর একটা ময়েস্ট
চারেদার এক টেম্পারেচারও যদি খুব কম থাকে তাহলে এই মানে মিউকোসিলিয়ারি অ্যাক্টিভিটি হাই বা লো টেম্পারেচারে খুব একটা ভালো অ্যাক্টিভিটি করতে পারে না। আমাদের বডি মানে যে কোনো অ্যাক্টিভিটি স্পেশালি এনজাইমেটিক অ্যাক্টিভিটি একটা ন্যারো রেঞ্জ অফ টেম্পারেচারের উপর কাজ করে। আমাদের দেখবেন যে বডি বাইরের টেম্পারেচার 40 ডিগ্রি 42 ডিগ্রি, কিন্তু আমাদের বডির টেম্পারেচার 37 ডিগ্রি ফারেনহাইট। আবার এই যে শীতের দিনে আমাদের এখন 23-24 ডিগ্রি, কিন্তু বডি কোর টেম্পারেচার কিন্তু 37 ডিগ্রি। এর থেকে যদি একটু এদিক ওদিক হয় আমাদের বডির এনজাইমেটিক অ্যাক্টিভিটি বা এই যে মেটাবলিক অ্যাক্টিভিটি ইম্পেয়ার্ড হয়। তো এই যদি মানে টেম্পারেচারটা কম থাকে বা বেশি থাকে, ময়েশ্চারাইজার যদি কম থাকে, তাহলে এই মিউকোসিলিয়ারি অ্যাক্টিভিটিগুলো মানে কম থাকে এবং এই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে কাপ আউট করতে পারে না। তার জন্য ওটা ওইখানেই বাসা বাঁধে এবং আস্তে আস্তে রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে ঢুকে যায়। আর একটা হচ্ছে গুড নিউট্রিশন। এই নিউট্রিশন যদি আপনি ভালো পরিমাণ প্রোটিন নেন এবং রেগুলার ফ্রেশ ভেজিটেবল এবং টাটকা ফল যদি খান, তাহলে যে এই যে আমাদের প্রতিদিন কিছু না কিছু সেল ড্যামেজ হয়েছে, সেল ড্যামেজটাকে রিপেয়ার হতে এই তিনটে জিনিসের দরকার হয়, কিছু ভিটামিনস, কিছু মিনারেলস, প্রোটিন। তো এই যে খাদ্য খানার মাধ্যমে আপনি যদি মানে বডির ইমিউন সিস্টেমটাকে ঠিক রাখেন তাহলে আপনার রিকভারি তাড়াতাড়ি হবে। আপনি যদি মিউকোসিলিয়ারি অ্যাক্টিভিটিকে মানে এডিকুয়েট জল খেয়ে এবং হাইড্রেশন মেনটেন করেন তাহলে আপনার রিকভারি তাড়াতাড়ি হবে। যাদের এই যে মিউকোসিলিয়ারি ডিসফাংশন, স্পেশালি সিওপিডি, অ্যাজমা পেশেন্ট, তাদের ক্ষেত্রে রিকভারি ডিলেড এবং একেবারে হেলদি যারা তাদের খুব তাড়াতাড়ি 2-3 দিনেই কি হবে বা 4-5 দিন এইরকম একটা টাইম। আর সিওপিডি বা ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টের এইটা পারসিস্টেন্ট 1 সপ্তাহের উপরে থেকে যাবে। আমার এই ক্ষেত্রে ভীষণ জানতে ইচ্ছে করছে, আমার মনে হয় প্রত্যেকটি মানুষের জানা উচিত, যেহেতু এই সময় এই সিজন এবং সহজেই ঠান্ডা লেগে যাওয়ার ধাত প্রবণতা রয়েছে। আপনি বলছিলেন একটা ইমিউনিটি সিস্টেমের কথা বলছিলেন। এই ইমিউন সিস্টেমটা যদি অনেক স্ট্রং করতে চাই আমরা, কি কি ঠিক করা উচিত? দেখুন, ইমিউনিটি সিস্টেম হচ্ছে একটা গড গিফটেড, আপনার জন্মাবার সময় যে ক্লোন হয় ইমিউনোক্লোন, সেই ক্লোনই ঠিক করে যে কার কতটা ইমিউনো প্রোটেকশন থাকবে, কার কতটা থাকবে না। এবং যেটা এক্সিস্টেন্স আছে বা আপনার জন্য যেটা নির্ধারিত সেটা খুব একটা চেঞ্জ করার উপায় নেই, কিন্তু সেটাকে মেনটেন করার একটা উপায় আছে বা আমরা একটু বুস্ট আপ করতে পারি। সেই বুস্ট আপ করতে গেলে আপনাকে হাইড্রেশন মেনটেন করতে হবে, মোটামুটি ভালো মতো একটা জল খেতে হবে। শীতের দিনে ঠান্ডা জল না খেয়ে আপনি যদি একটু নর্মাল টেম্পারেচারের জলটা খান তাহলে এটা বেটার। 2 নাম্বার হচ্ছে আপনাকে ফ্রেশ ফ্রুট যদি আপনি খান, তার মাধ্যমে আপনার অনেকগুলো ভিটামিন, যেগুলো এই টিস্যু রিপেয়ার বা ইমিউনো সেল তৈরি হওয়ার জন্য যা যা দরকার তার থেকে সাপ্লাই আসবে। কিছু মিনারেল মানে গ্রিন ভেজিটেবল যদি রেগুলার খান সেখান থেকে কিছু মিনারেল আসবে, আর সর্বোপরি প্রোটিন। এই 4টি ফ্যাক্টর দিয়ে আমি আমার ইমিউনিটি যদি কমে যায় তাহলে আমি এটা কিছুটা বাড়াতে পারি বা বুস্ট আপ করতে পারি। যারা বারবার সর্দি কাশি জ্বরে ভুগছেন বা ইমিউনিটি কম আছে, তারা এই 4টে জিনিসের মাধ্যমে তাদের ইমিউনিটির মানে অপটিমাম স্টেজে রাখা সম্ভব। এই যে অ্যালার্জি, যাদের অ্যালার্জি রয়েছে, একটা উইন্টার অ্যালার্জি, শীতকাল আসলো মানে অ্যালার্জিতে তারা রীতিমতো ভয় পেয়ে থাকেন যে অ্যালার্জি তো এবার হচ্ছেই, মেডিসিন খাচ্ছেন, সাময়িকভাবে রিলিফ পাচ্ছেন, আবার সেম প্রবলেম হচ্ছে, কন্টিনিউ একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে তারা এগোচ্ছেন। তাদের জন্য কি বলবেন? দেখুন, কেন হচ্ছে এই উইন্টার অ্যালার্জি? অ্যালার্জি এক ধরনের অটো ইমিউনো ডিসঅর্ডার, মানে বডিতে জেনেটিক কারণে হোক বা এনভায়রনমেন্টাল কারণে হোক কিছু কিছু জিনিস সহ্য করতে পারে না এটা বডি, এবং আপনি যদি সেই জিনিসটা বারবারই করেন
তাহলে বডি তার একটা পাল্টা অ্যাকশন করে। ধরুন আপনাকে যদি কেউ বারবার ইরিটেট করছে, আপনাকে খোঁচা দিচ্ছে, তো আপনি বারবার ইরিটেট হয়ে একসময় রেগে আর কি হবে না, আপনার মধ্যে একটা রিয়াকশন হবে। আমাদের বডিও তেমনি একটা রিয়াকশন করে বারবার ইরিটেশন। যেমন এই যে মানে শীতের দিন সাধারণত দু টাইপের অ্যালার্জি হয়, মানে অ্যালার্জি অনেক রকমের হয়। একটা হচ্ছে ফুড অ্যালার্জি, ধরুন কারুর বেগুন, চিংড়ি, পুঁই, এবার আপনি ওই জিনিসগুলো আপনার বডির জন্য একেবারে সুইটেবল নয়, আপনি বারবার সেইগুলো খাচ্ছেন। প্রথম দিকে বডি কিছুটা সহ্য করছে, তারপরে কি করছে, বডি একটা উল্টো রিয়াকশন করছে। সেই উল্টো রিয়াকশনে আপনার বডিতে যে চেঞ্জগুলো হয়, মানে গায়ে বিভিন্ন জায়গা চুলকায়, হ্যাঁ, একটা মানে শ্বাসকষ্ট হয়, হার্ট রেট গুলো বেড়ে যায়, এবং খুব যদি মারাত্মক হয় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম এবং হার্ট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তাকে আমরা বলি অ্যানাফাইলেক্সিস। তো এই যে একটা ফুড অ্যালার্জি, এই যে বাতাসের কম্পোজিশন, আমি যেটা প্রথম দিকে বলেছিলাম যে বাতাসে কম্পোজিশন চেঞ্জ হওয়ার জন্য আমাদের রেসপিরেটরি ট্র্যাকের পক্ষে কিছু কিছু জিনিস খুব ভালো লাগে না তাদের জন্য। যেমন এই যে মোল্ড, মানে এক ধরনের ফাঙ্গাস যদি চলে যায়, বা বাতাসে এই সময় দেখবেন কিছু ফুল ফুটে আছে, তাদের রেণুগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে, এইগুলো যে ওই রেসপিরেটরি ট্র্যাকের ইমিউনো সিস্টেমকে ট্রিগার করছে, বা এই যে ধুলো বালি ডাস্ট সেইগুলো ওখানে যাচ্ছে, বা এই যে ধোঁয়া সেইগুলো যে ওখানে ইরিটেশন করছে, সেটা রেসপিরেটরি ট্র্যাকের মানে সবার জন্য নয়, যাদেরা এই বিষয়ে মানে যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে এটা একটা ট্রিগারিং হিসাবে কাজ করে, মানে একটা স্টিমুলাস হিসাবে কাজ এটা করে। আর একটা ধরনের অ্যালার্জি হয় আমাদের স্কিন অ্যালার্জি। শীতের দিনে দেখবেন যে স্কিন অ্যালার্জিটা বেড়ে যায়, যদি এক্সিমা থাকে বা ড্যান্ড্রাফ থাকে সেইগুলোও একটু এটা বেড়ে যায়। এর কারণ হচ্ছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকার জন্য ড্রাই স্কিন হচ্ছে। তো ড্রাই স্কিনের জন্য এই অ্যালার্জির প্রবলেমটা শীতের দিনে একটু বেশি দেখা যায়। তো আমাদের সময় যেহেতু ভীষণই কম হাতে রয়েছে, খুব ছোট্ট করে যদি একটু বলে দেন স্যার, প্রিভেনশনটা কিভাবে? প্রিভেনশন দেখুন, এই স্কিন অ্যালার্জির প্রিভেনশনের হচ্ছে যে আপনার স্কিনটা ময়েশ্চার রাখা, মানে আমরা যদি কোনো অয়েল মেসেজ করি স্কিনটা ময়েস্ট থাকবে, আর একটু ওয়ার্ম ওয়াটার খাই, তাহলে স্কিনটা ঠিক থাকবে। এই যে রেসপিরেটরি অ্যালার্জি, রেসপিরেটরি ট্র্যাকে এই সাবস্টেন্স গুলো আমরা ঢুকতে দেবো না, আমাকে মাস্ক ইউজ করতে হবে, তাহলে আমার এইগুলো যে লাংয়ের যে রেসপিরেটরি পাইপ সেখানে ইরিটেশন করবে না। আর ফুড অ্যালার্জি, যে ফুড থেকে অ্যালার্জি হচ্ছে সেটা অ্যাভয়েড। এই তিনটে জিনিস যদি মেনটেন করি তাহলে আমরা এই রেসপিরেটরি ট্র্যাকের অ্যালার্জি, স্কিন অ্যালার্জি বা ফুড অ্যালার্জি থেকে মুক্তি পাব। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, এবং ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইরকমই নিজেদের শরীরকে সুস্থ কিভাবে রাখবেন সেই ব্যাপারে কিছু মেসেজ পাওয়া, কিছু সাজেশন পাওয়া, সমস্ত কিছু নিয়ে আমাদের হেল্পলাইন প্রত্যেকদিন বিকেল ঠিক 5:30টায় থাকে। সঙ্গে থাকুন, প্রত্যেকদিন বিকেল 5:30টায় দেখতে থাকুন হেল্পলাইন। এটা আমাদের প্রত্যেকের প্রয়োজন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।